কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। অভিনয় প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি একটু অন্যরকম। আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, মানে শান্তনুর জন্মদিন। দেখবেন বাইরের ওয়েদারটা আজকে কেমন। দেখতেই পাচ্ছেন আজকে একদম রোদ ঝলমলে একটা সকাল, কিন্তু এই ভিডিওটা একদমই এবছরের নয়। এই ভিডিওটা হচ্ছে গত বছরের। জানেনই আপনারা যে বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকার ফলে আমি সব ভিডিওগুলো সবসময় আপলোড করতে পারি না। তো এই ভিডিওটা সেরকমই রেকর্ড করার পর এডিট করার আর সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এবছর জন্মদিনটা সেরকম বড় করে না করলেও গত বছর কিন্তু আমি শান্তনুর জন্মদিনটা বেশ ভালোভাবেই সেলিব্রেট করেছিলাম। তো সেই জন্য সেই দিনটাকে আমি ক্যাপচার করেই রেখেছিলাম। এবছর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। অবশ্যই গতবারের সাথে সাথে এবারেরটাও শেষে আপনাদের সাথে শেয়ার করব। গাছের ফুলগুলো দেখেছিলেন কি সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু আমি একদিকে পায়েস চাপিয়ে দিয়েছি, আর একদিকে লুচি আলুর দমও চাপিয়ে দিচ্ছি। এই কারণেই চাপিয়ে দিচ্ছি কারণ আজকে সকাল সকাল রান্না করব। সকাল সকাল আমার নন্দাইকে নিয়ে এসেছে হসপিটালে পাটা চেক আপ করাতে। তো আমি একবার দেখতে যাব, কারণ আপনারা জানেনই যে গত বছর আমার নন্দাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের জন্য তার পাটা প্রচণ্ডভাবে ইনজিওর্ড হয়েছিল। এতটা ইনজিওর্ড হয়েছিল যে প্রায় 3-4 মাস 5 মাস উনি কোনো কাজকর্ম করতে পারেননি, বিছানা থেকে উঠতে পারেনি। তো আজকে একটা চেক আপের দিন, তো সেই জন্য আমার ননদ এসেছে। যদিও আমার বাড়ির কাছেই হসপিটালটা, কিন্তু বাড়ির কাছে বলতে প্রায় 10-15 মিনিট লাগে বাই কার। কিন্তু ননদ আর নন্দাইকে নিয়ে ওই অবস্থায় হুইল চেয়ারে করে নিয়ে আসবে না এখানে। তো সেক্ষেত্রে আমি তাই জন্য খাবারগুলো করে নিয়ে যাব, আর দিদিদেরকেও দিয়ে আসবো। আর তার সাথে সাথে শান্তনু আসবে আজকে ব্রেকফাস্টটা নিয়ে যেতে দোকান থেকে। দোকানের ছেলেগুলোর জন্য একটু পাঠিয়ে দেবো, শান্তনুও বাড়িতে এসে একটু খেয়ে যাবে। তো সেই জন্য এই রান্নাটা চটচট করে নিচ্ছি। যদিও এটা ব্রেকফাস্ট রান্না নয়, ভুল বললাম। ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। একটু কিছুই না, একটু লুচি, আলুর দম আর পায়েস আর মিষ্টি দেবো সাথে। এটাই হচ্ছে আজকের জলখাবারের মেনু। চলুন একটু ঝটঝট করে জলখাবারটা বানিয়ে নিই। তা করতেই হয়তো শান্তনু ঢুকে যাবে, আর আমাকেও রেডি হতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়ব রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই। একটুখানি মটরশুঁটি দিয়ে নিলাম। জানেন, আলুর দমে মটরশুঁটি দিতেই শীতকালে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এটা গত বছরের ব্লগ। আমার এরকম অনেক ভিডিওই হয়তো আপনাদের সামনে নিয়ে আসা হয়নি। ভিডিও করে রাখা আছে, কিন্তু কোনোটাই আর কি এডিট করার সময়ের অভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় না। কিন্তু চেষ্টা করি যখন সময় পাই অল্প অল্প করে সেগুলো এডিট করে আপনাদের সামনে নিয়ে আসা। যাই হোক, পুরো সংসারটার দায়িত্ব, বাচ্চা কাচ্চা সামলানো, সারাদিন এসব করে আর হয়তো হয়ে ওঠে না যে মানে ভিডিওগুলো এডিট করব। হয়তো কোনো সময় এনার্জিও লাগে না, আবার কোনো সময় সময়ও থাকে না। সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে ওঠে না। তো তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আপনারা যেটুকু আমাকে ভালোবাসেন বা যেটুকু দেখেন আমার ভিডিওতে, সময় দেন, সেটুকু আমার কাছে পরম প্রাপ্তি। তো সেটার জন্য আমি আপনাদের কাছে চরম কৃতজ্ঞ। তো আমি যেহেতু দিতে পারি না, সেই দোষটা অবশ্যই আমি মাথা পেতে নিচ্ছি। আর এই দেখুন, আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। মশলা কষাও হয়ে গেছে। আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। পায়েসটা তো প্রায় হয়ে গেছে। এই দেখুন, একটুখানি কাজু বাটা আর দই নিয়ে নিলাম, আর এরপরে সেদ্ধ আলুগুলো এর সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা রান্নাঘরটা দেখেই বুঝতে পারবেন এখন আমার রান্নাঘরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মানে আর কিছুই না, পেছনে একটা কাউন্টার টেবিল অ্যাড হয়েছে। পেছনে কাউন্টার টেবিলটা অ্যাড করার কারণ হলো, আপনারা জানেনই যে আমি রান্না করতে এবং খাওয়াতে দুটোই ভীষণ ভালোবাসি। কিন্তু কি হচ্ছে, আমার রান্নাঘরের স্পেসটা যেহেতু একটু ছোট, সেহেতু খুব অসুবিধা হচ্ছে বেশি লোকের রান্না করার সময়। তো সেই জন্য পেছনে একটা কাউন্টার টেবিল অ্যাড করেছি। তো সেক্ষেত্রে অনেক জিনিসপত্র তার নিচে থেকেও যাচ্ছে, আর তার উপরটাও আমি কাটিংয়ের জন্য বা কোনো খাবার রাখার জন্য ব্যবহার করতে পারছি। এই দেখুন, আমার পায়েস আর আলুর দম একদম রেডি। আলুর দমের শেষে একটু ধনেপাতা মিক্স করে নিয়েছি। এবার শান্তনুও চলে এসেছে, চলুন ওকে খেতে দিয়ে দিই। ও বললো জাস্ট 2টো লুচি খাবে, ওই জন্য ওকে 2টো লুচি, আলুর দম, পায়েস আর একটা মিষ্টি দিয়েছি। ও খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এবার দোকানের যে ছেলেগুলো, ভাইগুলো থাকে, তাদের জন্য খাবার নিয়ে ও বেরিয়ে যাচ্ছে। আজকে যেহেতু জন্মদিনের দিন, ওর মুখে পায়েসটা না দিয়ে আমি চাইছিলাম না অন্য কাউকে পায়েসটা দিতে। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম বাড়িতে আসতে। পিসিমণি দরজা লাগিয়ে দিচ্ছে, মাও দাঁড়িয়ে আছে। আমি এবার দিদিদের খাবারটা রেডি করে নিয়েছি।
এই কৌটোগুলোতে, কারণ দিদিরা ওখানে এসেছে, খাবারটা একবারে দিয়েই চলে আসবো, তাহলে ওরা ব্রেকফাস্টটা করে নিতে পারবে। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যায়। সে বেশ কিছুক্ষণ আগে থেকে দাঁড়িয়ে ছিল, একটু সোমের জন্য খাবার নিয়ে এসেছি, ওটা সোমের হাতে দিয়ে দিলাম। সোম তো এখন গাড়ি চালাতে চালাতে খেতে পারবে না, ও পরে খেয়ে নেবে। আর আমিও বেরিয়ে পড়লাম, দেখি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায়, কারণ ওখানে দেখা করে এসে আবার আমাকে বাকি রান্নাগুলো সারতে হবে। আর জানেনই প্রচুর রান্না আজকের দিনে অনেক কিছুই থাকে। এই দেখুন আমি পৌঁছেও গেছি, কিন্তু কোন বিল্ডিংয়ে এক্স্যাক্টলি ওরা আছে আমি সেটা বুঝতে পারছি না, সেই জন্য ফোন করছি। বললো তো দিদি যে এখনই বাইরে আসছে, তাহলেই হয়তো বুঝতে পারবো। যতদূর মনে হলো যে এই বিল্ডিংটার সামনেই ওরা আছে। খুঁজে পেয়ে গেছি, ওই দেখুন দিদি বাইরেও চলে এসছে। ভেতরে যাচ্ছি। এই দেখুন জামাইবাবুর অবস্থা, পাটা দেখেছেন কি কন্ডিশনে আছে। এরমভাবে দীর্ঘদিন চলছে, মানে প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস ধরে এরকম অবস্থায় রয়েছে। আর দিদি ওই ছোটাছুটি, তার মধ্যে দিদির শাশুড়িও গত হয়েছেন, মানে এর মধ্যে এই সিচুয়েশনটাও পার করেছে, মানে একটা বিভীষিকা সিচুয়েশন যাচ্ছে ওদের মধ্যে দিয়ে। তো যাই হোক, সেসব তো রিকভার হয়ে গেছে এখন, আপনারা জানেনই এখন ভালো আছে আমার নন্দাই, একদম সুস্থ স্বাভাবিক, পুনরায় একদম হাঁটা চলা সব কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে সেই সময়টা ভীষণ খারাপ গিয়েছিল। হয়তো সব মানুষের জীবনেই কোনো না কোনো সময় একটা ক্রাইসিস আসে, মানে একটা সময় থাকে এমন যে সময় মনে হয় সব কিছু রাস্তা, সব দরজা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে দেখবেন সেই রাস্তাগুলোও কিন্তু খুলে যায়, আবার নতুন দরজাও দেখা দেয়। চলুন বাড়ি চলে এসেছি, এবার সবাই তো সন্ধেবেলা আসবে, সেই জন্য একটু রেডি করে নিই খাবারগুলো। ভেবেছি একটা তন্দুর চিকেন করব, তো সেই জন্য মশলাগুলো একটা বাটির মধ্যে সবগুলো রেডি করে নিয়েছি। যেগুলো দৈনিক মশলা সেগুলোই, তার সাথে একটু টক দই আর তন্দুর মশলা এটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করে সুন্দরভাবে মুরগিটাকে মাখিয়ে নেব, এবং মাখিয়ে নিয়ে সেটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। যদিও এখনই এয়ার ফ্রায়ারে দেবো না, মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে খানিকক্ষণ। তারপর ওটা বিকেলবেলা সবাই আসার 0.5 ঘন্টা কি 1 ঘন্টা আগে ওটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আমার ম্যারিনেশনও কমপ্লিট। ম্যারিনেশনের পর আমি ভাজাগুলো করে নিচ্ছি। যদিও ভাজাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন ভেবেছি একবার তেলে দিয়ে নেব, কারণ ভাজাগুলো আগে না করে নিলে প্রচুর তেল থেকে যায়, তো সেই জন্য আমি ভাজাগুলো আগে করে নিচ্ছি। আর পোড়া তেল তো পরের দিন ইউজ করা খুব একটা হেলদি নয়, তো সেক্ষেত্রে আমি ওই জন্য তেলটা সেই দিনই ইউজ করে নিই। আমি চেষ্টা করি যতটা সম্ভব সেই দিন ইউজ করে নেওয়া যায়, পরের দিন যেন না থাকে বা সেটাকে যেন রিহিট না করতে হয়, সেই জন্য আমি এক ইয়েতেই করে নেওয়ার চেষ্টা করি। এই দেখুন এদিকে পোলাও বসিয়েছি, পোলাওটাও প্রায় চালটা ভাজা হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো সেরে ফেলবো, জানেন তো, তাহলে কি হবে, সবাই যখন আসবে তখন একটু বসতে পারবো। ওদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে, এদিকে আমি চিকেনটা ম্যারিনেশন হয়েছিল এতক্ষণ ধরে, তো এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। সন্ধেও হয়ে গেছে, সবাই হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এদিকে আমি চিকেনের যে কারিটা করছি, কারিটা ঠিক নয়, এটা মোগলাই চিকেন করছি, তো সেটাও আমি বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে মানুষও চলে এসছে, তো মানুষকে একটু পেঁয়াজ কাটার দায়িত্ব দিয়ে দিয়েছি। ও তো এসে কখনোই বসে থাকে না, বৌদি কী করতে হবে বলো, কিছু না কিছু একটাতে লেগে পড়ে। আর ও থাকলে আমার রান্নাবান্নারও খুব সুবিধা হয়, মানে দুজনে মিলে একসাথে করে নিতে পারি। তো ও কিছুক্ষণ আগে ঢুকে গেছে, এসেই বলছে বৌদি কী করতে হবে বলো, তা আমি ওকে একটু পেঁয়াজ কাটতে বলেছি। এই দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, তবে আমি এখন বের করবো না, কারণ সবাই এলে বের করবো। সবাই চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন রুহির আয়নের সাথে বসে এখন কম্পিউটারে দেখছে। আর এই দেখুন আমার বেডরুমটা তখন পুরো আলাদা ছিল, আমার নিচে তলার বেডরুমটা। এখন তো পুরো রেনোভেশন হয়ে গেছে, আপনারা দেখেওছেন, কারণ আমি সে ভিডিও শেয়ার করেছি। আর আমি এবার এই তন্দুর চিকেনটাকে বের করে ঘরে সবার জন্য নিয়ে যাচ্ছি। পেছনে একটু চেয়ার দাও। লাইট জ্বাললে তবে ঠিকঠাক আসছে আমার ক্যামেরায়।
গানটাই বন্ধ করে দিল। ভিডিও করে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. বাবা খাই যা ওটা দিচ্ছি আমরা এটা খেলে কেকের মধ্যে মহৎ চলুন কেক কাটাও কমপ্লিট। আসলে এই অনুষ্ঠানগুলো কি করে বলুন তো, একটুখানি রিফ্রেশমেন্ট দেয়, মানে প্রতিদিনের একঘেয়েমি কাজ কর্ম এগুলো থেকে একটু রিফ্রেশমেন্ট হয়, আর বাচ্চাগুলো আনন্দ করতে পারে। তারা তো সারাদিন বাড়ির মধ্যে একা, প্রত্যেকটা বাচ্চাই তো এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা করে বাচ্চা, তো সেক্ষেত্রে তাদেরও একটু আনন্দ হয়। যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দে কাটালাম এই দিনটা, ভীষণ আনন্দে কাটিয়েছিলাম বলাটা উচিত। আর এবছর আপনাদের সাথেও সেটা ভাগ করে নিতে পেরে সেটাও খুব আনন্দের লাগছে। যাই হোক, এবার সবাই মিলে খেতে বসে যাই, খাবারও রেডি হয়ে গেছে, সবাই নিয়েও চলে এসছে। এবার আপনাদের সাথে এবছরের বার্থডেটা শেয়ার করে নিচ্ছি, দেখুন কিছু ক্লিপস। বল হ্যাপি বার্থডে টু বাবা, মে গড ব্লেস ইউ, দেখি মে গড ব্লেস ইউ, কি বলে তো 2 বছরই ভীষণ আনন্দে কাটিয়েছিলাম। তবে এবছর একটা দুর্ঘটনা হয়েছিল, আমার ছেলে সেদিনই পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাতে ব্যান্ডেজ করা আছে, পায়েও ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজ করা ছিল, খুলে দেওয়া হয়েছে। তো পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে চোট খেয়েছে, পায়ে চোট খেয়েছে। যাই হোক, ওটা তো ওই বয়সের একটা রুটিন, খেলাধুলো করতে গিয়ে পড়বেই, সেটা এমন কিছু দুঃখের কিছু নেই। সেই অবস্থাতেই ওকে তুলে এনেছি যাতে পাপা কেক কাটবে, তুই থাক। তো যাই হোক, ও ঘুমন্ত চোখেই উঠে এসছে। এবছরের জন্মদিনটাও ভালোই কাটিয়েছি, রাত 12টার সময় সবাই এসেছিল কেক নিয়ে, যাতে জন্মদিনটা সেলিব্রেট করা যায়। প্রার্থনা করবেন যতদিন বেঁচে থাকবো ওইভাবেই যেন সেলিব্রেট করতে পারি প্রত্যেকটা জন্মদিন। এভাবেই শেষ করেছিলাম দিনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।